দৌড়তে দৌড়তে জিপ প্রায় ঝুলে গিয়েছিল, ঠিক যেমন করে ঝুলছিল ছেঁড়া বুক পকেটটা। চলন্ত বাসের পাদানিতে কোনো ক্রমে পা রেখে উপির মনে হলো শেষ নিঃশ্বাসটা একেবারে গলার কাছে। রাতের ফাঁকা রাস্তায় হু হু করে ছুটছিল বাসটা। শরীরের ব্যালেন্স রাখতে কোনো ক্রমে হ্যান্ডেলটা ধরেই একবার পিছনে তাকিয়েছিল উপি। আর পরক্ষণে কন্ডাক্টর জানলা দিয়ে গলা বাড়িয়েই চোখ বুজে ফেলল। উত্তেজিত কণ্ঠে ড্রাইভারকে বলল, আর কোথাও থামিস না, টেনে বেরিয়ে যা। এবার উপির নিজেকে একটু হালকা লাগলো। এতক্ষণে দেখছিল একদল লোক বাসটাকে ধাওয়া করছে। তাদের কারো পাকানো ঘুষিতে তখনও আক্রোশ লেগে রয়েছে, কারো শরীরী ভাষা বলছে, একটুর জন্য ফসকে গেল, নইলে আজ ছাতু করে ফেলতাম। দু একজন অবশ্য হঠাৎ হাল ছেড়ে দাঁড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো দলটাই সিনেমার সিকোয়েন্সের মতো। সাবজেক্টিভ ক্যামেরা, যেন একই সঙ্গে ট্রলিতে বসানো ক্যামেরা পিছনে যাচ্ছে আর ক্যামেরায় বসানো লেন্স জুম ব্যাক করছে। ফলে হই হই করে ছুটে আসা লোকগুলো দ্রুত আকারে ছোট হতে হতে মিলিয়ে এলো। রুদ্ধশ্বাস চেজিং সিকোয়েন্স শেষ হতেই চেয়ারের হাতল খামচে ধরা দর্শকের মুঠি যেন একটু আলগা হলো। পাদানি থেকে উঠে এবার উপি বাসের ভিতরে ঢোকার চেষ্টা করে। বেশি রাতের বাসে লোকজনকে দেখে আধ চেনা মতো লাগে। শাড়ির দোকানের খয়াটে কর্মচারী, নার্সিংহোমের আয়া, টিউশন ফিরতি ছাত্র, মারোয়ারি গদির বাঙালি ক্যাশিয়ার, একটা পাঁচমেশালি ছবি। কেউ ঢুলছে, কেউ কানে ইয়ারফোন গুঁজে অন্য জগতে। ভিড় নেই, কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখা গেল না। কারো তাড়া আছে বলেও মনে হলো না। সারাদিন পর পর ট্রিপ মেরে ক্লান্ত কন্ডাক্টরও একটা সিটে গা এলিয়ে দিয়েছে। হাতে দিনভর কালেকশনের নোটের তাড়া। তার গোনার গতিতে অনিবার্য আলস্য। মনে হচ্ছে তার চোখও এখনই লেগে যাবে। আর একটু হলে মার খেয়েই মরে যেত উপি। বাসটা এসে ঘটনাকে অন্য খাতে বইয়ে দিল। এই মেদাটে মেরা বাসটা বহু পুরনো। এসব বাস চালানো বন্ধ করে দিয়েছে সরকার। রাত দুপুরে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে বোধ হয় দু একটা, নইলে উপি ধরল কি করে? সেই আগেকার নিবু নিবু আলো, কাঠের সরু সরু পাটা বসানো মেঝে, ড্রাইভারের ঠিক পিছনে লম্বা লেডিস সিট, আর তার উপরে লক্ষ্মী গণেশের ছবির পাশে কোনো এক ভবতারণ মান্নার খালি গায়ে একটা ছবি। সবার গলাতেই সকালে পাল্টানো 5 ফুলি মালা। পাশে লেখা 38+1। জানালার উপরে মালের দায়িত্ব আরোহীর। দিচ্ছি করবেন না, পকেটমার হইতে সাবধান, 3 বছরের ঊর্ধ্বে পুরা ভাড়া লাগিবে। এইসব লেখাগুলো আবছা, কিন্তু পড়া যাচ্ছে। নারকেল ছোবড়া ভরা ফাটা ফাটা চামড়ার সিট, মোটের উপর খুবচি মতো দেশলাই খোল, কিন্তু কি যেন একটা মায়া আছে। একেই বলে বাল বাল বাচ গয়া। মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ দিল উপি। যত সব ছুটকো ঝামেলা, কোথাও কিছু নেই, পুরো এক ঘর গণপিটুনি। কিল চর ঘুষি তো ছিলই, তার সঙ্গে কে একটা মাথায়ও কিছু দিয়ে জোরসে মেরেছে। মাঝে মাঝেই টনটনিয়ে উঠছে জায়গাটা। প্রথমটার তো 2 চোখে অন্ধকার দেখেছিল, এখনো ঘোর ঘোর আছে। হয়েছে কি, শেয়ার ট্যাক্সিতে বাড়ি ফিরছিল টলিপাড়ায় ইউনিট বয় থেকে ক্যামেরার কেয়ারটেকার পদে উন্নীত উপি, মানে উপমন্যু দত্ত। বাবা অবশ্য অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান পর্যন্ত উঠেছিল। অনেক নামী লোকের সঙ্গে ওঠা বসা ছিল। ছেলের নামখানা জব্বর বাগিয়ে গিয়েছিল, মনে হয় কোনো ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটারের কাছ থেকে ম্যানেজ করা। কিন্তু ওর কাজ তো সেই কেয়ারটেকারের, তাই অমন সুন্দর নামটাও উপি হয়ে গেছে। ভালো নামটাই কেউ ডাকতেই চায় না, অনেকে জানেই না। ট্যাক্সিতে উপির সঙ্গে আরও 3 জন ছিল। দিব্যি আসছিল গাড়িটা ওদের নিয়ে। সাধুরাঙার কাছে একটা লরি বেয়ারাপনা শুরু করলো।
অনেকক্ষণ থেকেই সাইড চাপছিল। শেষটায় এমন চাপলো যে প্রায় বড় বড় নর্দমায় ট্যাক্সি সমেত ওরা নেমে যায় আর কি। লোকজনও তিরিক্ষি হয়ে উঠল। কাঁচা খিস্তিতে ভূত ভাগিয়ে দিচ্ছিল লরি চালকের। সেই জোশেই ট্যাক্সিওয়ালাটাকে বলল সামনে গিয়ে গাড়িটাকে আটকাতে। সেও তেমন। হঠাৎ স্পিড বাড়িয়ে ঘ্যাচ করে লরিটার সামনে তেরছাভাবে ট্যাক্সিটা রেখে দিল। লরিও থামল। আর হৈ হৈ করে লোকগুলো নেমেই আক্রমণ করলো। একজন রাস্তা থেকে একটা আধ লাইট কুড়িয়ে মারল লরির সামনের কাছে। একজন সামনের চাকার উপরে পাদানিতে পা রেখে উঠে পড়ল ড্রাইভারের কেবিনে। মারল এক ঘুষি, চড়থাপ্পড়ও। দূরপাল্লার ট্রাকের চালকরা সহজে মেজাজ হারায় না। সে শান্তভাবে প্রতিহত করছিল আক্রমণ। বিপদ এলো অন্য দিক থেকে। রাস্তার ধারেই কতগুলো লক্কর মার্কা ছেলে গুলতানি মারছিল। হৈ হৈ করে এগিয়ে এলো। বোঝা গেল না লরি চালক এদের পূর্ব পরিচিত, না সে এই এলাকার লোক। এমনকি ট্যাক্সির লোকগুলো কেন তাদের প্রতিপক্ষ বোঝা গেল না তাও। উপি এইসব ঝুটঝামেলায় জড়াতে চায় না, কিন্তু দলে পড়ে তাকেও নামতে হলো। ও গিয়ে স্থানীয় ছেলেগুলোকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিল। তাতে ফল হলো উল্টো। বোঝা তো দূর, রীতিমতো ওকেই ঘিরে ধরল চারপাশ থেকে। একজন ওর কলার টেনে মারল এক ঘুষি। দেখা দেখি অন্যরাও হাতের সুখ করে নিতে লাগলো। কেন মারছে না জেনেই এলোপাথারি হাত চালাতে লাগলো। উপির এক পুলিশ বন্ধু বলেছিল, পাবলিকের মুঠ ধরা খুব শক্ত। হঠাৎ কেউ যদি বলে দেয় মার শালাকে, তখন বাকিরা আগু পিছু না ভেবেই নিরীহ লোককেও নাকি কেলিয়ে দিতে পারে। তখন ন্যায়কামী বীরের অভাব হয় না। দরকার হলে বাস থেকে নেমে একঘা দিয়ে আবার বাসে উঠে পড়ার মতো পাবলিকও নাকি আছে বাজারে। পরিস্থিতি বুঝতে না পেরে উপি তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন সময় পিছনে একটা আঘাতে মাথাটা যেন ঘুরে গেল। চোখে সর্ষে ফুল দেখতে দেখতেই বুঝতে পারল আর বেশি সত্যাগ্রহ করলে এখানেই শহীদ বেদি নির্মাণ হবে। অতএব জ পলায়তি সজীবতি, দৌড় দৌড় দৌড়। কোনো ক্রমে এই বিপদ তারণে পেটে ওঠা। বাসটার গায়ে অবশ্য লেখা আছে ভবতারণ। বাসের একেবারে পিছনে গোটা দুয়েক সিট এখনও খালি। সেদিকে তাকাতেই অনেকের সঙ্গে বসে থাকা একটা বুড়োর দিকে নজর গেল। চোখ আধবোজা, মুখে তুরীয় আনন্দ, ঠোঁটে আলতো হাসি, আর হাতে একটা খবরের কাগজ মোড়া মালের বোতল। দেখে দিব্যি বোঝা যায়, তবু যে কেন দোকানওয়ালারা খবরের কাগজ মুড়ে দেয় ভগবান জানে। দেখেই ভিতরটা জন্ম নিয়ে উঠল উপির, যেন বালিতে ডানা ঝটপটিয়ে স্নান করছে চড়ুই পাখি। এতক্ষণ যা ঘটল ওর সঙ্গে, তাতে নেতিয়ে পড়া নার্ভটাকে চাঙ্গা করতে আজ রাতে ওই রকম একটা হলে মন্দ হতো না। ঠিক সেই সময় উপি বুঝল ওর কেসটা হঠাৎই নিউরো থেকে কার্ডিও হয়ে যাচ্ছে। ছেঁড়া পকেটটার তলায় যেটা ধুকফুক করে সেখানেই যেন একটু চিনচিন। মাঝে মাঝে উপরওয়ালা কিছু খুচরো সুখ গঙ্গা জলের মতো ছিটিয়ে দেন। মনটা অকারণ ভরে ওঠে। উনি তো ভারসাম্যের খেলা খেলেন, এই একটু কষ্ট আবার একটু সুখ। আসলে শুধু পিছনের সিটেই নয়, সামনের দিকে টু সিটেও একটা জায়গা খালি। জানালার ধারে এক তরুণী, তার পাশেই এক ঝলক দেখেই বুঝল বেশ সুন্দরী। জানলার বাইরের দিকে তাকিয়ে এদিক থেকে দেখা যাচ্ছে সুখের একাংশ। কানের পাশে নেমে এসেছে স্প্রিংয়ের মতো এক গাছি চুল। পুরনো হিন্দি সিনেমার জুলফে টাইপের। আগে আগে হিন্দি সিনেমায় নায়ক প্রথমে এই জুলফেতেই ঘায়েল হতো। ইয়ে রেশমি জুলফে, কিংবা চাঁদ সা রোশন চেহারা জুলফো কা রং সুনহরা। আপাতত বিবেকানন্দ হয়ে মেয়েটার পাশে বসে পড়ল উপি, কারণ ছেঁড়া বুক পকেটটা অর্ধেক হয়ে ঝুলছে, সেটা ম্যানেজ করা দরকার। সুন্দরী তরুণী জানলার ধারে বসে আছে তো উপির কি? হয়তো কিছুই না, আবার হয়তো কিছু। উপির জীবনে চারপোনার আনাগোনা কমে গেছে আজকাল। চারাপোনা ওই হলো আর কি। সব কিছু গতানুগতিক বলতে ভালো লাগে না। এই যে
প্রেম হলে বুকের ভিতর অনেক প্রজাপতি ওড়ে, কষ্ট পেলে গলার কাছে দলার মতো কি যেন আটকে থাকে, ভয় পেলে নাকি ঠান্ডা স্রোত শীত দ্বারা দিয়ে নেমে যায়। তুস, উপিট অন্যরকম হয়। এখন যেমন হচ্ছে, মেয়েটার পাশে বসা স্তক উসখুস করছিল, একটু গলা খাকারি দিল। মেয়েটির কোনো ভাবান্তর নেই। আপনি এড়েদায় থাকেন না, মানে আড়িয়া দহে? না, কেন বলুন তো? মনে হলো যেন এখানে একদিন আপনাকে দেখেছি। ভুল দেখেছেন। তা কাদের সঙ্গে মারপিট করে বাসে উঠলেন? কেন কেন এ কথা বলছেন কেন? আপনার ধুতনির কাটা দাগ আর ছেঁড়া পকেট তো তাই বলছে। আপনার অবজারভেশন খুব শার্প। পুলিশে চাকরি করেন নাকি? ধরুন যদি তাই হয়, তাহলে কি অন্য জায়গায় গিয়ে বসবেন? বলুন, কার সঙ্গে মারপিট করলেন? ঠিক মারপিট নয়, মার খেলাম, গণপিটুনি বলতে পারেন। একসঙ্গে বেশ কয়েকজন এমন পরপর। কি করছিলেন? বোঝাতে গিয়েছিলাম, কিন্তু এমন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল। তা বেশ লেগেছে বলেই তো মনে হচ্ছে। না, এখন একটু ভালো লাগছে, হালকা লাগছে। আমি জানি কেন লাগছে। হ্যাঁ, তা ধরুন, এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, চাঁদনি রাতে হু হু করে বাস চলেছে, চারপাশ কেমন নিস্তব্ধ, আর তারই মধ্যে একটা বিপদ থেকে পুরোপুরি ছুটকারা পাওয়া, সে তো ভাগ্যের ব্যাপার। শুধু তাই? না, মানে তাছাড়া এমন একটা বিপদ কাটিয়ে এসে এই যে আপনার মতো সুন্দরীর পাশে ভগবান আমাকে জায়গা করে দিলেন, এটাও তো ভালো লাগার কারণ হিসেবে বেশ জোরালো, ঠিক কি না? ভগবান দিলেন? পিছনের সিটে যে দুটো জায়গা খালি আছে, সেটা তবে কে দিলেন? আহা, সেও উনিই দিলেন, কিন্তু আমি কোথায় বসবো সেটা তো ধরুন আমি ঠিক করি না, ঠিক করেন তিনি। মানে তার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও। হয়েছে হয়েছে, তা আমার পাশেই ভগবান আপনাকে বসালেন কেন? তার কি অভিপ্রায়? সে আমি কি করে বলবো, মনে হয় অত খেয়াল করেননি। যে কথাটা আমি জানি সেটা উনি জানেন না? ওই একটা ব্যাপারে দেবতারা ফেল মেরেছেন, নারীর মনের কথা ওদের সিলেবাসে নেই। ওই যে শাস্ত্রে বলেছে না, নারীর মনের কথা দেব ন জানন্তি কুতো মনুষ্যা। বুঝেছি, তা কি করা হয়? তেমন কিছু নয়, স্টুডিও পাড়ায় ক্যামেরা কেয়ারটেকার, ক্যামেরার দেখভাল করি, চোখের ডাক্তারদের মতো খানিকটা। বাবা, একেবারে চোখের ডাক্তার? তুলনাটা মন্দ নয়। সিনেমা মানে কি? মায়া। তবু তো সেসব দেখে লোকে কাঁদে হাসে, সেই মায়া তৈরি করে কে? ক্যামেরা। আবার এই যে দুনিয়া, সেটা তো মায়া, সেই মায়া কে দেখে? চোখ। কি হলো? ওরম তাকাবার কি হলো? আমার কথা নয়, দার্শনিকদের বলে, দার্শনিকরা বলে সেই মায়ার জগৎ আপনার চোখ দিয়েই তো ধরা দিচ্ছে, তাই নয় কি? বাবা, আপনি তো কেয়ারটেকার শুধু ক্যামেরার নয়, আরও অনেক কিছুরই হতে পারে। এমনকি এমনকি না, তেমন কিছু নয়। আপনি বেশ সুন্দরী। সেজন্যই তো সিরিয়ালে চেষ্টা চরিত্র করেছিলাম, খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু লকডাউনে আর পারলাম না। বিশ্বাস করুন, কাগজেও বেরিয়েছিল। আপনার মতো ফর্সার লোক আজকের দিনে পাওয়া মুশকিল। বেঁচে থাকলে নির্ঘাত আপনার প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ, তার মানে? সারা শরীরে কি কাটা দিয়ে উঠল উপির? এতক্ষণ জানলার বাইরেটা চেনা লাগছিল, ভিতরের লোকগুলো ছিল অচেনা। এবার যেন সেটাই উল্টে গেল। ভালো করে দেখতেই বুঝল, মদের বোতল হাতে ধুনকিতে থাকা লোকটা পাড়ার নন্টেদার বাবা। কারখানায় কাজ করতেন অনেক দিন আগেই।
ওই তো পাশের পাড়ার নীলিমাদি স্বামীর মৃত্যুর পর নার্সিংহোমে আয়ার কাজ নিয়েছিলেন। উনি তো গলায় দড়ি নিয়ে। বাপির সেই চিমড়ে কাকাটা শেষ বয়সে শেঠজির টাকা ব্যাংকে জমা করতে গিয়ে বেপাত্তা হয়ে যান। পুলিশ ধরে। অসুস্থ ছিলেন, জেলেই তো বাড়িতে বডি এসেছিল। উপির কাছে এখন ব্যাপারটা জলের মতো পরিষ্কার। নেমে পড়তে হবে এখনই। টাকা গুনতে গুনতেই ঘাড় দোলাতে লাগলো কন্ডাক্টর। উপির দিকে না তাকিয়েই একটা রহস্যময় হাসি ছড়িয়ে বলল, আর কোথাও থামবে না, নামতে হবে একেবারে লাস্ট স্টপেজে।